বিচিত্র মানুষের মন, সব পেয়েও চাহিদার শেষ থাকে না। কেউ চায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, আবার কেউ চায় ভালোবাসা, সম্মান, আবার কেউ প্রতিপত্তি। কথা হচ্ছিল পাশের কমপ্লেক্সের মাসিমার সাথে, সদ্য আলাপ। আমি বরাবরই এই সময়টা পার্কে এসে দোলনাতে দুলি, সেই বাচ্চাবেলার মতো, কখনো আমার মেয়েটার পাশে বসেও। কদিন ধরে দেখছি মাসিমাকে, দিন পাঁচেক আগে এগিয়ে গিয়ে যেচে গিয়ে আলাপ করেছি। খুব মিষ্টি কথা বলেন, 60-এর কোঠায় বয়স, ছোট্টখাটো চেহারা। মাসিমা, তুমি বুঝি বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসতে? হা হা পাগলি, শোন, আমাদের সময় কি তোদের এখনকার দিনের মতো স্বাধীনতা ছিল নাকি? ওই কলেজে আসা যাওয়ার সময় অন্য কলেজের ছেলেদের দৃষ্টিতে শিহরিত হওয়া, ওটুকুই যা। মাসিমা, তুমি কখনো প্রেমপত্র পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছি তো। তা কে কে পাঠাতো? তুমি তো এখনো এত সুন্দরী, সেই সময় তো আরো। আমাকে কলেজে সবাই কি বলে ডাকতো জানিস? সায়রা বানু। রাইট, তুমি কিন্তু ওনার মতোই দেখতে। ম্লান হেসে চুপ করে গেলেন মাসিমা। আজ কথা বেশি জমছিল না। মাঝে মাঝেই দেখছি অন্যমনস্ক হয়ে যাচ্ছেন উনি। আমিও বিরক্ত না করে শুধু ওনার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছিলাম। হ্যাঁ, কি বলছিলাম যেন, মানে? কিছুক্ষণ চুপ করে থাকার পর ফের বললেন মাসিমা, আরে ওই যে প্রেমপত্র, আমি মনে করালাম। ও হ্যাঁ, পেয়েছি তো। আমার তো আবার গার্লস স্কুল, গার্লস কলেজ, তাও আসতো। একজন তো আবার ডাক্তার ছিল। পাড়াতে অনুষ্ঠান দেখে সরাসরি এসে বিয়ের প্রস্তাব। তখন আমার কত বয়স? এই 14-15। তা তুমি কি বললে? ভালো লেগেছিল? আমি কি বলবো, ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তবে সে এক অনুভূতি বটে। তারপর তারপর আবার কি? আমি ফট করে বলে দিলাম আমার গুফ হলো পছন্দই না, বলে দে ছুট। কি মাসিমা, তুমি না? তারপর? এই মেয়ে, তুই ঘরে যাবি না? কত রাত হলো। দূর যাবো, বলো না তুমি। তারপর আবার কি? কলেজ শেষ হতেই তোর মেসোমশাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। জানিস, খুব ইচ্ছে ছিল মাস্টারনি হব, কিন্তু ওই যে সংসারে যাতাকল। তবে তোর মেসোমশাই কিন্তু কোনোদিন কোনো কিছুতে বাদ সাধত না। আমি কেমন যেন সংসারের মোহে জড়িয়ে গেলাম। একে একে মেয়ে হলো, ছেলে হলো, তাদের পড়াশুনো, তাদের সাজানো খাওয়ানো, তোর মেসোমশাইয়ের যত্ন করা, এসবের মধ্যেই নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম। আফসোস হয় মাসিমা এখন? আফসোস না, ভালোবেসে করতাম তো। যেখানে অফুরান ভালোবাসা পেতাম, সেখানে ছোট্টখাটো ত্যাগ তো কিছুই না। আবার থেমে গেলেন মাসিমা। আমিও কেমন যেন কথা হারিয়ে চুপ করে সামনে উঠতে থাকা জোনাকিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আজ বেশ গুমোট হচ্ছে, রাতে ঢালবে বোধহয়। কিছুক্ষণ পর মাসিমা হঠাৎ চঞ্চল হয়ে উঠে বললেন, মানি চল, একটা জায়গায় যাই। কোথায় যাব মাসিমা? চল না। ধীরে ধীরে আমরা একটা অন্ধকার স্থানে পৌঁছালাম। কাদের যেন হালকা গলার স্বর ভেসে আসছে। আমি সবে মাসিমার দিকে ফিরে জিজ্ঞেস করতে যাব, দেখি উনি মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করছেন আর কথাগুলো শুনতে বলছেন। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। নারী পুরুষের কথোপকথন চলছে, বোধহয় তারা স্বামী স্ত্রী। শুনছো? কি গো? হ্যাঁ বলো, কান খোলা। বলছি কি, কি বললো ওরা? কবে পাবো? দাঁড়াও, এখন এনকোয়ারি কমপ্লিট হোক। এনকোয়ারি বলছো কি? কিছু ভয় নেই তো? না না, মিছিমিছি কি আর এতগুলো টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করালাম? ভাগ্যিস রিপোর্টারগুলোকে কমপ্লেক্সের ভিতর ঢুকতে দেয়নি। ওরা তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে। যা করার ওই ইন্সপেক্টরটাই করেছে। অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে পুরো ব্যাপারটা। শো নো টেনশন। ধরা পড়বে না তো? এত ভয় করছে কি বলবো, বেলকনিতে যেতেই পারছি না। শোনো, একদম কুল থাকবে। মায়ের মৃত্যুতে মুহ্যমান হয়ে থাকো। কারোর সাথে বেশি কথা বলতে যেতে হবে না। অভিনয়টা বেশি না, মাসখানেক চালাতে পারলেই ইন্স্যুরেন্সের সব টাকা আমাদের। বুঝতে পারছো তো? বুঝছি না আবার, টাকার জন্যই তো। নয়তো নিজের মাকে কোনো মেয়ে বেলকনি থেকে।
উফ, 2 কোটি! বাবার ডবল পেনশনটা আছে বলে সহ্য করছি, নয়তো বাবার জন্য কিছু একটা ভাবতাম। কিন্তু মা আজকাল জাস্ট অসম্ভব হয়ে উঠছিল। ঘর জামাই থাকো বলে ইদানিং উঠতে বসতে আর কিছু শোনা গেল না। অন্ধকারে মাসিমার দিকে তাকালাম, দেখলাম তিনি আস্তে আস্তে বেলকনির দিকে যাচ্ছেন। আমি পিছু পিছু গিয়ে ধরা গলাতে জিজ্ঞেস করলাম, মাসিমা, এখান থেকেই কি? জানিস মানে, এই মেয়ের বিয়ের জন্য তোর মেসোমশাইয়ের সাথে কতদিন ঝগড়া করেছি, কত কষ্ট দিয়েছি লোকটাকে। দেখলাম ওর চোখে জল। আমারও কখন চোখ দুটো ভিজে এসেছিল বুঝিনি। বললাম, কষ্ট পেয়ে এখন কি হবে মাসিমা? ডেস্টিনি। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় নেই। সেই অপেক্ষা, শুধুই অপেক্ষা। তবে যতদিন না তোর মেসোমশাই আসছেন আমি থাকবো এখানেই। আমি যাই মাসিমা, আবার কাল আসবো। ওখানেই যাবি? আচ্ছা যা, কিন্তু যাবি কোথায়? তোরও তো পোড়া কপাল। এতটা না মাসিমা, আমারটা সত্যি অ্যাক্সিডেন্ট, নিজের অসাবধানতার জন্য। কিন্তু দেব্যমাল্য আমাকে বড্ড ভালোবাসে এখনো। ওই দেখো, ওই বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আমাকেই খুঁজছে, চোখে জল নিয়ে। যাই একটু ওর কাছে। আমি গেলে তবেও ঘুমোবে। জানো, ও বুঝতে পারে মনে হয় আমার উপস্থিতি, অথবা হাওয়াতে মিশে থাকা আমার অস্তিত্বের গন্ধ, কি জানি। তুমিও যাও না মেসোমশাইয়ের পাশে। এলাম আমি। হাওয়াতে ভর করে এসে দাঁড়ালাম আমার দেব্যমাল্যের পাশে। ঘরে 5 বছরের টিয়া ঘুমোচ্ছে। বিছানার পাশে টেবিলে আমার ছবি। পৃথিবীতে এখন আমার একটাই অস্তিত্ব, প্রেম বন্দি।